আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিতের আরো একটা ক্লাসে। তো আমরা গত ক্লাসে পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম। 213 পৃষ্ঠার একক কাজ ও দলগত কাজ এই পর্যন্ত আমরা শেষ করছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব 213 পৃষ্ঠা আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় এখান থেকে আমরা শুরু করব। তো আমি প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এখানে যে একক কাজগুলো করে দেওয়া আছে সবকিছু সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আমরা প্রথমে চলে যাই আয়তলেখ থেকে কিভাবে গণসংখ্যা বহুভুজ আঁকতে হয়। তো আমরা এটা সারণীভুক্ত করেছিলাম পূর্বে ক্লাসে, আমরা এগুলো দেখেছিলাম সারণীভুক্ত করা। তো এখান থেকে আমরা যখন বহুভুজ অঙ্কন করব তখন আমাদের তিনটা ঘরের প্রয়োজন হবে। একটা হলো শ্রেণী ব্যাপ্তি, আরেকটা হলো শ্রেণী মধ্যবিন্দু, আরেকটা হলো শ্রেণী সংখ্যা। অর্থাৎ এই দুইটা আমাদের গণসংখ্যা, এটা আমরা আয়তলেখ অঙ্কনের সময় এটা থাকবে। শুধুমাত্র তোমাকে যখন বহুভুজ অঙ্কন করতে বলবে তখন তোমার শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করার প্রয়োজন হবে। তো শ্রেণীর মধ্যবিন্দুটাই তুমি কিভাবে নির্ণয় করবা? এই যে শ্রেণী সংখ্যায় দুটা যোগ করবা, তাকে 2 দিয়ে ভাগ করবা। যেমন এর মধ্যবিন্দু যদি আমরা নির্ণয় করতে চাই 8 যোগ 10 ভাগ 2, তো এটা যদি আমরা করি 18 যোগ করলে 18 2, এখানে 9 দুগুণে 18 9 হচ্ছে। এমনি ভাবে যদি আমরা এটা করি 10 যোগ 12, 10 যোগ 12 একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 22 ভাগ 2, 11 দুগুণে 22 11। এভাবে হবে। তোমরা এভাবে নির্ণয় করে নেবে। মধ্যমান শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করতে হবে। করে বুঝতে পেরেছো শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করে। শ্রেণী মধ্যবিন্দু দুইটাকে যোগ করার পরে সেটা আমরা 2 ভাগ করলে শ্রেণী মধ্যবিন্দু বেরিয়ে যাবে। এখন আমরা যখন গ্রাফ পেপারে এটা আঁকবো আয়তলেখ থেকে বহুভুজ, তখন আমরা কি করব? একটা করে ঘর বেশি করে নেব। অর্থাৎ আমাদের গণসংখ্যা 8 থেকে শুরু হয়েছে, আমরা এখানে আরেকটা ঘর বেশি করে 6 থেকে শুরু করব এবং পরবর্তীতে 20 গিয়ে শেষ হয়েছে, আমরা এখান থেকে আরেকটা ঘর বেশি নেব, 22 ঘর পর্যন্ত নেব। অর্থাৎ তোমার যে গণসংখ্যায় থাকুক না কেন তুমি একটা ঘর সামনে বেশি নেবে এবং পিছনে একটা ঘর বেশি নেবে। যেহেতু তোমার মধ্যবিন্দুর কথা বলছে এজন্য তোমার মধ্যবিন্দু থেকে শুরু করতে হবে, মাঝখানের বিন্দু থেকে, এজন্য একটা ঘর বেশি নেওয়ার প্রয়োজন হবে। এজন্য সবাই একটা ঘর বেশি নেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমরা মধ্যবিন্দুগুলো এখানে স্থাপন করব। এখানে আমার মধ্যবিন্দু বলছে 9, তো 9 মধ্যবিন্দু, এখানে 9 মধ্যবিন্দু, এখানে হলো 9, আর এই ঘরের গণসংখ্যা হলো 6। তাহলে এই 9 বিন্দু থেকে আমরা 6 দেব মাঝামাঝি স্থানে। এরপরে 11, তো আমাদের এখানে মধ্যবিন্দু 11, এইখানে হলো মধ্যবিন্দু 11, এটার গণসংখ্যা হলো 16। এখান থেকে আমরা 16 ঘর পর্যন্ত দেব 10, আর এখান থেকে 6 16। এরপরে মধ্যবিন্দু হলো 13, অর্থাৎ এটা হলো 13 ঘর। এখান থেকে আমরা মধ্যবিন্দু 13 এবং গণসংখ্যা আছে 24, এখান থেকে আমরা 24 ঘর পর্যন্ত দেব। এরপরে মধ্যবিন্দু আছে 15, এটা হলো 15 ঘর, এখানে আমরা 34 দেব। এমনিভাবে আমরা সবগুলো মধ্যবর্তী বিন্দুগুলো চিহ্নিত করব মধ্যবিন্দু নির্ণয় করে। এরপরে এইগুলো আমরা প্রথম থেকে, অর্থাৎ একটা ঘর বেশি নিয়েছিলাম, যেহেতু এইখান থেকে শুরু করলে এবং এইখানে এসে শেষ না করে আমরা একটা ঘর বেশি করে নেব এবং শেষে একটা ঘর বেশি করে নেব। এই বেশির ঘরটা থেকে আমরা শুরু করব, এভাবে এগুলো সব যোগ করে দেবে। বেশির ঘর থেকে শুরু করবে এবং এখানে একটা বেশি নিয়েছিলে, এখানে এসে শেষ হয়ে যাবে। তো এভাবে আমরা আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ খুব সহজেই আঁকতে পারবো, শুধুমাত্র মধ্যবর্তী বিন্দুগুলো চিহ্নিত করে সেখানে আমরা গণসংখ্যা বসিয়ে দিলে হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি এই কাজটা। এটা তোমাদের মুখস্থ করতে হবে। সুতরাং কোনো অবিচ্ছিন্ন উপত্যের শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা নির্দেশক বিন্দুকে পর্যায়ক্রমে সরলরেখা দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। কোনো অবিচ্ছিন্ন একটা শ্রেণী থাকবে, সেটাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা আমরা সাজিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা গণসংখ্যা নির্দেশক বিন্দুগুলোকে পর্যায়ক্রমে সরলরেখা দ্বারা, এই যে আমরা সরলরেখা দ্বারা যখন চিহ্নিত করা হবে তখন সেটাকে গণসংখ্যা বহুভুজ বলবে। তো চলো আমরা এবার কাজে যাই। এখানে বলছে একক কাজ, প্রত্যেক দল নিজের বিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ নিজ খাতায় করবে। তো তোমাদের দলে তোমরা যে কাজটা করছিলে, তোমাদের এই সাইটে কিন্তু দলের কথা বলে দিছিল যে টগর দল, গোলাপ দল, এক একটা দলে এক এক রকম হবে, নিজেদের ইচ্ছা মতো করে নেবে। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম গত ক্লাসে
টগর দল। এখানে 50 জন শিক্ষার্থীর শ্রেণীতে উপস্থিত থাকার বিষয় নিয়ে আমরা এটা ইচ্ছামতো নিছিলাম। এটা তথ্যটা তোমরা সংগ্রহ করে নেবে এবং এইখান থেকে প্রথমে পরিসর নির্ণয়, এরপরে শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা পেয়েছিলাম 5, এই জন্য এখানে শ্রেণী সংখ্যা যেহেতু 5 পেয়েছি, একটা ঘর উপরে বেশি একটা ঘর নিচে বেশি, আমাদের 5 পেয়েছি, 7টা ঘর নিতে হবে। যদি আমরা শ্রেণী সংখ্যা 7 পাই তাহলে আমাদের 9টা ঘর নিতে হবে। তো এখানে শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা এইগুলো আমরা বের করে নিয়েছিলাম। শ্রেণী ব্যাপ্তি এখানে সর্বনিম্ন ছিল 4, এজন্য 4 থেকে ধরছি এবং সর্বোচ্চ ছিল 23, এজন্য আমরা 24 পর্যন্ত গিয়ে শেষ করছি। অর্থাৎ এইভাবে আমরা এটা সমাধান করেছিলাম এবং এখান থেকে একটা একটা করে ধরে আমরা ট্যালি চিহ্ন দিছিলাম এবং সবগুলো মিলিয়ে গণসংখ্যা এটা হলো। এরপরে আমাদের বলছে যে এখান থেকে আমাদের একটা বহুভুজ অঙ্কন করতে বলছে। তো দেখো আমরা এখান থেকে এটার আয়তলেখ অঙ্কন করে রেখেছিলাম। এখানে প্রথমে ছিল 9, আমরা এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করেছিলাম, এটা গত ক্লাসে দেখানো হয়েছে। তো এইখান থেকে আমরা আয়তলেখ এমন ভাবে আঁকছি। এইখান থেকে আমরা এবার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের প্রথমের প্রয়োজন হবে মধ্যমা নির্ণয় করা। তো গণসংখ্যাগুলো আমি আগে লিখে নিই। গণসংখ্যা হলো 9 পেয়েছিলাম, তারপরে পেয়েছিলাম 5, এরপরে 10, 15, 11, মোট ছিল 50 জন শিক্ষার্থীর। তো এমনি ভাবে এটা তোমরা নিজেদের ইচ্ছামতো একটা নেবে, কাজটা তোমাদের নেওয়ার উপর ডিপেন্ড করবে। তো আমরা এখানে মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করে 8 আর 4 12 হয়, এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে 6 পাবো। 12 8 20 হয়, এখান থেকে যদি আমরা 2 দিয়ে 20 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 10 পাবো। 12 16 এর 28 হয়, এখানে যদি আমরা ভাগ করি 14 পাবো। অর্থাৎ দেখো এখানে 6 থেকে 10 4 ঘর, 10 থেকে 14 4 ঘর, 4 ঘর 4 ঘর করে যাচ্ছে, আমরা সেভাবে নেব। তাহলে 14 থেকে আর 4 ঘর গেলে হয় 18, 18 থেকে আর 4 ঘর গেলে হয় 22। এই আমরা মধ্যবিন্দুগুলো পেয়ে গেছি। এবার আমরা গণসংখ্যা বহুভুজ থেকে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো আমাদের 6তম ঘরে আছে গণসংখ্যা 9। আমাদের 6তম ঘর আমরা কোনটা নিয়েছিলাম? 5 6, এটা হলো আমাদের 6তম ঘর। এখানে গণসংখ্যা নিয়েছিলাম 6তম ঘর, এখানে গণসংখ্যা হলো 9। তো আমরা 6তম ঘর, এখানে এটা হলো 6তম ঘর, এখানে আমরা গণসংখ্যা 9 দিলাম। এরপরে 10তম ঘরে গণসংখ্যা হলো 5। তো আমাদের এটা হলো 10তম ঘর, এখানে গণসংখ্যা হলো 5, পঞ্চম বিন্দুতে দেব। এরপরে 14তম ঘরে গণসংখ্যা হলো 10, এটা হলো 14তম ঘর, এখানে গণসংখ্যা হলো 10। এরপরে 18তম ঘরে গণসংখ্যা হলো 15। তো 18তম ঘর আমাদের এটা হলো 18তম ঘর, এখানে গণসংখ্যা হলো 15। তারপরে 22তম ঘরে গণসংখ্যা হলো 11। এই যে এটা 22তম ঘর, এখানে গণসংখ্যা হলো 11। এবার এগুলো আমরা যোগ করে দেব। যেহেতু মধ্যবর্তী বিন্দু থেকে নিচ্ছি, একটা ঘর বেশি নিয়ে আমাদের সেইখানের মধ্যবর্তী বিন্দু থেকে যেতে হবে। তারপরে এইভাবে দেবে এই বিন্দুগুলো, এইভাবে তোমরা স্কেল দিয়ে অথবা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো যেহেতু একটা ঘর বেশি নিতে হয়, আমার একটা ঘর বেশি নেওয়া হয়নি, 28, একটা ঘর বেশি নেবে সব সময়। এই ঘরের মধ্যবর্তী বিন্দুতে এসে আমাদের শেষ হবে। এভাবে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি আয়তলেখ থেকে। এরপরে আমাদের দেখো খদাগে বলছে দেখো মাথা খাটিয়ে প্রমাণ করো যে, মানে তুমি নিজের মতে মাথা খাটিয়ে প্রমাণ করো যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তলেখের ক্ষেত্রফল দুইটা সমান। এটা তোমার মাথা খাটিয়ে প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমি একটা কথা বলি, তুমি যখন আয়তলেখ করছিলে তখন তোমার কিন্তু ঘরগুলো সম্পূর্ণটাই ছিল। এখন বহুভুজ যখন তুমি করছো তখন এইখান থেকে দেখো এই ঘরটুকু বাদ পড়ে গেছে, এইখান থেকে এটুকু বাদ পড়ে গেছে, এইখান থেকে একটু বাদ পড়ে গেছে, এভাবে কিন্তু ঘরগুলো বাদ পড়ে গেছে যখন তুমি আয়তলেখ করছিলে। এখন আয়তলেখ থেকে যখন তুমি গণসংখ্যা বহুভুজ করছো তখন যে এখানে বাদ পড়ে গেছে, কিন্তু এখানে দেখো এই ঘরটুকু আমরা বেশি নিছি, এখান থেকে এই ঘরটুকু বাদ, এখান থেকে এটুকু বেশি নেওয়া হয়েছে, এখান থেকে এটুকু আবার বেশি নেওয়া হয়েছে।
যেমন বাদ পড়ে গেছে তেমনি কিন্তু আমাদের আবার গণসংখ্যা বহুভুজ করার সময় কিছু আমাদের নিতে হয়েছে। দেখো এইটুকু যেমন বাদ পড়ছে, এখান থেকে এইটুকু আমাদের আবার ধরে নিতে হয়েছে গণসংখ্যা বহুভুজ রেখা আঁকার সময়। এটুকু বাদ পড়ছে, এটুকু আমাদের বেশি করে ধরে নিতে হয়েছে। তো দেখো যেগুলো বাদ পড়ছে, এটা বাদ পড়ছে, আবার এখানে আমরা ধরে নিছি। তবে তাহলে যেগুলো বাদ পড়ছে সেগুলো ধরার মাধ্যমে কিন্তু আমরা আবার গণসংখ্যা বহুভুজটা পূরণ করে নিয়েছি। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এর ক্ষেত্রফল, আয়তলেখের ক্ষেত্রফল এবং বহুভুজের ক্ষেত্রফল সমান। তো এটা তো তোমার এইভাবে বললে হবে না, তোমার খাতার মাধ্যমে লিখে উপস্থাপন করতে হবে। দেখো 214 পৃষ্ঠার খ নম্বর, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান আয়তলেখের ক্ষেত্রফল। এর কারণ হলো এটা সমান। এর কারণ কি? এর কারণ হলো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় শুরু ও শেষের মধ্যমান সহ দুটি ঘরের মধ্যে বিন্দু যোগ করা হয়েছে, যার ফলে আয়তলেখের বাদ পড়া অংশ বহুভুজে ধরা হয়েছে। এইটুকু। কিন্তু এখানে অন্যান্য যে বিষয় আছে গাইড ফলো করতে পারো, এখানে আরো বেশি লেখা আছে, তো তোমরা এটুকু লিখলে আমার মনে হয় ভালো হবে। দেখো সেগুলো ধরা হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান আয়তলেখের ক্ষেত্রফল, প্রমাণিত। এবার দেখো বলছে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন। তো আয়তলেখের মাধ্যমে যে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে এমন কোনো বিষয় না। আয়তলেখ ছাড়াও আমরা গণসংখ্যা বহুভুজ সুন্দরভাবে আঁকতে পারবো। এজন্য আমাদের দেখো ছক কাগজে প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ নিতে হবে। নিচের অক্ষ থাকবে হলো শ্রেণীব্যাপ্তি এবং উপরের আমরা ওয়াই অক্ষে নেব হলো শিক্ষার্থীর সংখ্যা। এখানে প্রত্যেকটা ঘরকে একক ধরে নিবা। এখানে ধরছে দেখো প্রত্যেকটা 2 ঘর মিলে এক একক ধরছে, এজন্য 5টা ঘরে গিয়ে গণসংখ্যা 10 দিছে, মানে একটা ঘরকে 2 সমান ধরছে। এভাবে এখানে করা হয়েছে। তো দেখো এখানে আমাদের বলছে যে বি শ্রেণী ব্যক্তি হলো 9 আর এখানে গণসংখ্যা হলো 6। তো আমরা বি শ্রেণী ব্যক্তি 9 এই নবমতম ঘরে এখানে গণসংখ্যা বলছে 6, যেহেতু এখানে 10 ধরা হয়েছে তো আমরা ষষ্ঠতম বিন্দু দেব। এরপরে বলছে 11তম শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা হলো 16। তো 11তম শ্রেণী ব্যক্তি এখানে এটা হলো 10 থেকে আমরা 6 ঘর গিয়ে এখানে 16তে দেব। এমনি ভাবে ডি তম বিন্দুতে 13তম শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা হলো 24, এটা হলো 13, এখানে 24। এরপরে 15তম বিন্দুতে 34, 15তম বিন্দুতে গিয়ে আমরা 34 দিলাম। এরপরে 17তম বিন্দুতে দেওয়া হয়েছে 12, 17তম বিন্দুতে আমরা 12 ঘর দিলাম। এবং এখানে জি 19তম বিন্দুতে হলো 8, তো 19তম বিন্দুতে আমরা 8 ঘর দিলাম। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের, এরপরে আমাদের আগে একটা ঘর বেশি এবং শেষে একটা ঘর বেশি নিয়ে এখানে মধ্যবিন্দুগুলো নিতে হবে এবং এটা আমরা রেখার মাধ্যমে দেখিয়ে দেব। এটা যোগ করে দিলে আমাদের গণসংখ্যা আয়তলেখ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এগুলো এখানে একক কাজ দেওয়া হয়েছে। একটা প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ নিজ খাতায় করবে। তো দেখো বারবারই দলের কথা আসছে, তোমরা দলের এই যে দলের কথা বলছে এখানে দল নিজেদের একটা দল করে নেবে, শিক্ষক তোমাদের এই কাজটা করাবে। যে দলটা তোমরা করবে সেইখানে তোমাদের এই যে এইগুলো একটা অবিন্যস্ত উপাত্ত তোমরা করে নেবে, তার থেকে সারণী করবে। সারণী কিভাবে করতে হয় আমার গত পর্বে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিতে পারো। সারণী তৈরি করবে, সেখান থেকে আয়তলেখ তৈরি করবে, আয়তলেখ এরপরে সেখান থেকে বহুভুজও তোমরা অঙ্কন করে নেবে। গত পর্বগুলোতে আমি এগুলো সুন্দরভাবে দেখিয়েছি। তো যেহেতু আমি একটা কাজ করছি এইখান থেকে আমি যে কাজটা করে রেখেছিলাম এইখান থেকে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব কোন প্রকার আয়তলেখ ছাড়াই। তো আমি প্রথমে একটা গ্রাফ পেপার নেব। এখানে আমি এক্স অক্ষ নেব, শূন্য বিন্দু, এখানে এক্স অক্ষ নেব এবং লম্ব বরাবর আমি ওয়াই অক্ষ নেব। এটা হলো ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখানে আমাকে একটা ভাঙা চিহ্ন ব্যবহার করতে হবে। আমি এখানে প্রতি ঘরকে 5 ধরবো, এখানে 5টা করে ঘর দেওয়া আছে, আমি প্রত্যেক ঘরকে এক একক ধরবো। তাহলে 5টা ঘরে হবে 5, 10টা ঘরে হবে 10, 15তম ঘরে হবে 15 এবং 20তম ঘরে গিয়ে 20 দেব, এরপরে 25। আমার যেহেতু সর্বোচ্চ দেওয়া আছে এখানে 15, আমার অত দূর যাওয়ার প্রয়োজন নেই, সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু 15।
এরপরে আমি মধ্যবিন্দুগুলো দেব। মধ্যবিন্দুগুলো আমি মধ্যমান নির্ণয় করে নিবা। এখান থেকে তোমরা মধ্যমান নির্ণয়ের কথা আমি কিন্তু আগে বলছি, গণসংখ্যা বহুভুজ তৈরি করতে গেলে প্রথমে তোমাদের মধ্যমান নির্ণয় করার প্রয়োজন হবে। তো আমি প্রথম শ্রেণীগুলো দেব। এখানে 4 থেকে যেহেতু শুরু হয়ে দেব, 4 থেকে শুরু হয়েছে 4, 8, 12, 16, 20, এরপরে 24। 24 ঘর আমি আরেকটা ঘর বেশি নেব, 24, 28। তো এখানে দেখো আমার মধ্যমান হলো 6, মধ্যবিন্দু বেরিয়েছে 6, আমি 6তম। এখানে গণসংখ্যা হলো 9, তাহলে আমার ষষ্ঠতম ঘরে এখান থেকে আমি গণসংখ্যা দেব 9। নবমতম ঘরে গণসংখ্যা, এরপরে আমার দশমতম ঘরে গণসংখ্যা হলো 5, দশমতম ঘরে এখানে গণসংখ্যা হলো 5। তারপরে আমার 14তম ঘরে গণসংখ্যা হলো 10, এখানে 14তম ঘরে এখানে গণসংখ্যা হলো 10। 18তম ঘরে গণসংখ্যা হলো 15, আমার 18তম ঘর হলো এখানে, এখান থেকে আমি গণসংখ্যা দেব 15। তারপরে 22তম ঘরে গণসংখ্যা হলো 11, 22তম ঘর এখানে গণসংখ্যা হলো 11। এবার আমার পূর্বে এক বিন্দু থেকে আমার নিতে হবে এই বিন্দুগুলো যোগ করে দিবে। তো এভাবে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি, খুবই সোজা। তোমরা নিচে এখানে শ্রেণীবিন্যাসগুলো নিবে এবং উপরে গণসংখ্যা দেখাবে, আর মধ্যবিন্দুগুলো নির্ণয় করে আমাদের মধ্যবর্তী বিন্দুতে এগুলো দিলে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা কমপ্লিট হয়ে যাবে।